নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আজকে আমার বেশি কিছু বলার নেই, কারণ দিল্লিতে একটা প্রোটেস্ট চলছে এবং সেই নিয়ে সবাই ব্যস্ত। কেউ খুব একটা এখন অন্য বিষয় দেখবে না। তাই আমার মনে হলো আজকে আপনাদের একটা গল্প বলি। গল্পটা বেশ পুরনো, আজ থেকে প্রায় 35 বছর 30 বছর আগের কথা, 3 দশকের বেশি হয়ে গেছে। তাই যাদের বয়স একটু বেশি তারা সকলে রিলেট করতে পারবেন, আর যাদের বয়স তার থেকে কম তারা হয়তো তাদেরকে আমি একটু ধরিয়ে দেব। 1978 সালে পৃথিবীতে একটা বড় ব্যাপার হয়। আমেরিকা আর চায়নার মধ্যে বন্ধুত্ব হয়। জিমি কার্টার ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট, তিনি করেন, একটা এগ্রিমেন্ট হয়। তার আগে অবধি আমেরিকা তাইওয়ানকে চীন বলতো, আর চীনের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এই প্রথম ডিপ্লোম্যাটিক রিলেশন হলো। সেই সময় পৃথিবীতে দুটো ব্লক ছিল। একটা কমিউনিস্ট ব্লক, যেটাকে কামেকান বলা হতো, সোভিয়েত রাশিয়ার লিডারশিপে। আর একটা ছিল আমেরিকা। কিন্তু চীন এই সোভিয়েত রাশিয়ার ব্লকে ছিল না। এদের দুজনের মধ্যে একটা তফাৎ হয়ে যায় এবং তারা আলাদা ছিল। তো চীন আমেরিকা বন্ধুত্ব হলো। ঠিক 1 দশক বাদে পৃথিবীতে কমিউনিস্ট যে পৃথিবী তার পতন হলো। বার্লিন ওয়াল ফল হয়, ভেঙে ফেলা হয়, দুটো বার্লিন এক, ইত্যাদি ইত্যাদি। দুদিকে জার্মানি এক হয়ে যায়। তারপরে সারা ইউরোপ জুড়ে সমস্ত কমিউনিস্ট শাসন শেষ হয়ে যায়। পৃথিবীর অন্যান্য জায়গাতেও তারপরে ওই 1-2 বছরের এদিক ওদিক, কয়েক বছরের ভেতরেই রাশিয়া, সোভিয়েত রাশিয়া ভেঙে যায় এবং রাশিয়াতেও কমিউনিস্ট শাসন শেষ হয়ে যায়। কিন্তু সেই 1989 সালে একটা ঘটনা ঘটে চীনে। চীনের বেইজিং এর তিয়ানানমেন স্কোয়ারে স্টুডেন্টরা একটা প্রোটেস্ট করতে শুরু করে এবং তার কিছু বিখ্যাত ছবি আছে, ইন্টারনেট ঘাঁটলেই আপনারা পেয়ে যাবেন। ট্যাঙ্কের সামনে একজন, এ তার একজন মুখ্য, একটা সব প্রোটেস্টেরই আন্দোলনেরই তো একটা মুখ লাগে, তো একজন মুখ ছিলেন, একটি বাচ্চা ছেলে। চীন সেই আন্দোলন একেবারে গুঁড়িয়ে ফেলে দেয়। কিছুদিন চলে, সেটা আমার এখন, আমি একেবারেই মেমোরি থেকে বলছি, সুতরাং আমি গিয়ে ইন্টারনেটে দেখিনি, আপনারা দেখে নেবেন। কিছুদিন চলে, হয়তো কয়েক সপ্তাহ চলতে থাকে। সারা পৃথিবীতে বিরাট রিপোর্ট হতে শুরু করে। আমার মনে আছে আমি তখন কলেজে পড়ি, সুতরাং কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাব ওই সময়টায়, সুতরাং আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি, ইত্যাদি। এবং তারপর চীন পুরোটাকে গুঁড়িয়ে দেয়। সেই যে ছেলেটি, যে ছিল প্রতিবাদের মুখ, কোট আনকোট, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে আমেরিকা ওই নোবেল পিস প্রাইজ দিয়েছে। ওরা, আমেরিকা বললাম কারণ ওটা ওরাই করে, একটাই তো ব্লক। এখন সেই ব্লকটা ভেঙে যাচ্ছে। আমেরিকা আর ইউরোপ তো একসঙ্গে ছিল, এখন আবার সেই ব্লকটা ভেঙে যাচ্ছে। তো সুতরাং আহ, হয়, কিন্তু তাকে আর খুঁজে টুজে পাওয়া যায় না। মাঝে মধ্যে এক আধটা রিপোর্ট বেরিয়েছিল, সে জেলে আছে কি আছে। এর পরের দশক, যে পশ্চিমা মিডিয়া, মানে আপনারা ধরুন যেগুলো রয়টার্স, বিবিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, এই যে যেগুলো আপনারা, নিউ ইয়র্ক টাইমস, যেগুলো আপনারা দেখেন, যাদের কথা বেদবাক্য মনে করেন, তারা যদি একটু ফিরে গিয়ে দেখেন, সেই সময় তো ইন্টারনেট ছিল না, তাই আপনাদের একটু খাটতে হবে, কিন্তু পেয়ে যাবেন রেফারেন্স। সেখানে তখন চীনকে তুলোধনা করা হতো হিউম্যান রাইটস নিয়ে, মানবাধিকার। তার মধ্যে তিব্বত আসতো, ইত্যাদি। তিব্বতেও হয়েছে বেশ কয়েকটা প্রোটেস্ট। হতে হতে আমরা চলে এলাম 2000-এর পর থেকে একটু ঝিমিয়ে পড়ল। চীন ততদিনে একটা অর্থনৈতিক শক্তি হয়ে উঠছে এবং 2008 সালে এসে পশ্চিমা মিডিয়ার সব বিপ্লব শেষ হয়ে গেল। সে বছরে কি কি ঘটেছিল? 3টে ঘটনা ঘটেছিল। একটা হয়েছিল অলিম্পিক্স বেজিং এ। আরেকটা ঘটনা ঘটেছিল টিবেটে, একটা বিশাল আপরাইজিং হয়েছিল।
3 নম্বর ঘটনাটা সারা পৃথিবীতে চোট ফেলেছিল, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মেল্টডাউন। লেমন ব্রাদার্স বলে পৃথিবীর একটা বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক ছিল, সেটা জাস্ট ধসে পড়ে যায়। আমেরিকা তার আগের দশকে যাকে পেরেছে ভিখিরিকেও বাড়ি কেনার লোন দিয়ে দিয়েছিল, এটাকে সাবপ্রাইম ক্রাইসিস বলা হতো, এবং তারপরে পুরোটা ভেঙে পড়ে যায়। সুতরাং আপনারা যখন ভারতবর্ষ বা ওখানে দেখেন, চীনে গিয়ে এখানে গিয়ে বলেন যে এখানে ব্যাংকের ক্রাইসিস হয়েছে, সুতরাং মনে রাখবেন আমেরিকা তার থেকে বড় করেছে। এটা মূলত একটা ডেট ক্রাইসিস। আমি এখন ফাইন্যান্সিয়াল মেল্টডাউন নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু যেটা দেখা গেল যে সেই সময় আমেরিকান যে ইউএস ফেডারেল রিজার্ভ, যে আমেরিকা সারা পৃথিবী থেকে টাকা ধার করে, দেখা গেল সেই ধারের 20 থেকে 25% শুধু চীনের ইনভেস্টমেন্ট। চীন তাতে ইনভেস্ট করে রেখেছে ডলারে। আমি ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে যাচ্ছি, একদম সোজা চলে যাই। আমেরিকান বড় মন্ত্রীরা, ওরা সেক্রেটারি বলে, বিখ্যাত মন্ত্রী, সে ছুটে চলে যায়, দেখা করে আমেরিকান চীনের যারা তখন সেই সময় যারা নেতৃত্ব, তাদের সঙ্গে দেখা হয় স্টেডিয়ামে। তার আগে কিন্তু খুব গন্ডগোল চলছিল, যেটা বললাম যে মিডিয়া জুড়ে একেবারে চীনকে তুলোধনা করা হতো, হিউম্যান রাইটস। এবং তারপরে একটা বিবৃতি দেয় আমেরিকা যে আমরা চীনের সাহায্যে এই ফাইন্যান্সিয়াল মেল্টডাউনকে, এর প্রকোপ থেকে বেরিয়ে আসতে পেরেছি। মাস কয়েকের ভেতরই সেই স্টেটমেন্টটা এসছিল, এবং তারপরে এটা ওরা স্বীকার করেছে বারবার। এরপর থেকে আমি 2010-এ চীনে যাই, হংকং যাই, এবং বিশ্বাস করুন আমেরিকান মিডিয়া যেন মাখন। আমার মনে আছে হংকংয়ে একটা মিডিয়া কনফারেন্সে, সেখানে ভারত, সারা পৃথিবীর সব দেশের সমালোচনা হচ্ছিল, কেউ চীনের সমালোচনা করছে না। তখন আমি আমার আমেরিকান গাইডকে জিজ্ঞেস করলাম, এটা এরম কেন? বলল যে করলে পরে ওরা বয়কট করে দেবে। টাকা কে দেবে? ওই প্রোগ্রামটা যে হচ্ছিল চীনের টাকায় হচ্ছিল। প্রোগ্রামটা অর্গানাইজার ছিল আমেরিকান অর্গানাইজেশন। তো এই আমেরিকান মিডিয়া ঘুরে গেল, এবং তারপর আমেরিকান মিডিয়া আবার ধরুন 15-17 কোভিডের সময় এসে, তখন আবার তারা একটু নানান কথা লিখতে লাগলো, কিন্তু আগের মতো ওরকম আর না। আপনাদের মনে রাখতে হবে এর মাঝে উইঘুর ঘটে গেছে, কিচ্ছু হয়নি। উইঘুরে কোরআন বদলে দিয়েছে আমেরিকা, সরি চীন, কেউ কিচ্ছু করতে পারেনি, দিব্যি চলছে। কোভিডের সময়ও এই উইঘুর অঞ্চল ফোকাসে এসছিল অল্প সময়ের জন্য। এবার ছোট করে আনি, এই গোটা ঘটনার পরে যেটা ঘটতে থাকে, 2012 সাল থেকে আমেরিকা স্ট্র্যাটেজি তৈরি করতে থাকে কি করে চীনের অর্থনৈতিক উন্নতি আটকাবে, যেটা আমরা দেখলাম পরবর্তীতে, যে ট্যারিফ এলো চীনের ওপর, আস্তে আস্তে এখন তো সবার উপর, সবাইকে নিয়ে চলছে। এবং 2025 সালে যেটা ঘটলো সেটা আরো ইন্টারেস্টিং। আমেরিকার স্ট্র্যাটেজি পেপারে বলা হলো যে তাদের প্রাথমিক কম্পিটিটরই হচ্ছে চীন। G20, G7, এসব, G7-এ কারা ছিল? পৃথিবীর সব ওয়েস্টার্ন ব্লক, যেটা তারা ছিল। তার মধ্যে সিঙ্গাপুর সবসময় একটা স্পেশাল ইনভাইটি থাকতো। কিন্তু এই সব বাদ, এসব পাওয়ার নয়, আর এখন পাওয়ার হচ্ছে দুটো, আমেরিকা আর চীন। এই স্ট্র্যাটেজি পেপার হয়েছে। এটাকে কিন্তু পাগলামো বলে উড়িয়ে দিলে হবে না, এগুলো ভেবে চিন্তে করে ওরা। এবার আমি ঠিক এইখান থেকে বলতে শুরু করি, সেটা হচ্ছে যে চীন একটা লম্বা সময় পেয়েছিল, সেই 89 থেকে 78 থেকে 2008, এই যে সময়টা পেয়েছিল, তখন কিন্তু ওরা যে এগিয়ে গেল, সেই সময়
আমেরিকা মনে করতো চীনের কাছ থেকে, চীনকে দিয়ে সস্তায় লেবার খাটিয়ে তারা জিনিসগুলো তৈরি করে নেবে, তারপর থাকবে ইত্যাদি ইত্যাদি। 2012-র আগে অবধি ওরা এটাই ভাবতো, কিন্তু ওই যে বললাম 8-এ ধাক্কা খেলো, 12 থেকে নতুন স্ট্র্যাটেজি আসতে শুরু করলো কি করে চীনকে ট্রেডে আটকাবে। এখন দেখুন, আপনি একটু এবার ঘুরে দেখুন, গত 1.5-2 বছর ধরে, ইনফ্যাক্ট বাইডেনের সময় থেকে, কোভিডের পর থেকেই শুরু হয়েছে দেখবেন যে ভারতকে নানানভাবে, ভারতের ওপর এটা ট্যারিফ ওটা ট্যারিফ, একটা খটখট শুরু হলো। এবং যেটা ট্রাম্পের সময় এসে সেটা আর একটা বড় আকার ধারণ করলো। আপনারা জানেন যে আমাদের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট হয় আমেরিকায়। তো আমেরিকা এখন বলেছে যে আর 2 বছরের ভেতর সব কোম্পানিকে আমেরিকায় এসে প্রোডাকশন করতে হবে, নইলে 100%, তারপরে 200% ট্যারিফ বসবে। অনেক কিছু হচ্ছে। এর মানে হলো আরো স্ট্র্যাটেজি, সিকিউরিটি ক্ষেত্রে আরো ঘটনা ঘটছে। আপনারা জানেন যে কার্গিল ওয়ারের সময় আমাদের যে স্যাটেলাইট লোকেশনস হয়, মানে এই যে আপনি যেমন গুগল ম্যাপ দিয়ে যে যান, এই যে জিও ট্যাগিংটা হয়, এটা আপনাকে দিত হচ্ছে কার্গিল ওয়ারের সময় আমেরিকা আমাদের প্রোভাইড করেছিল সমস্ত স্যাটেলাইট। আমাদের স্যাটেলাইট এখনো কম আছে, এই আমরা বাড়াচ্ছি। এই সিঙ্গুর ওয়ারের সময়, সরি, অপারেশন সিন্দুরের সময় আমাদের কাছে 11টা স্পাই স্যাটেলাইটস ছিল। এটা বেড়ে আগামী 2-3 বছরের ভেতর এই সংখ্যাটা বহুগুণ হবে। প্রত্যেক মাসেই প্রায় একটা না একটা উঠছে এখন। কিন্তু সেই কার্গিল ওয়ারের সময় আমাদের কাছে এত কিছু ছিল না, আমেরিকার কাছে ছিল। এবং আমেরিকা সেই সার্ভেলেন্সটা আমাদের দিয়েছিল। অপারেশন সিন্দুরের সময় আমেরিকা আমাদের কোনো সার্ভেলেন্স দেয়নি। অপারেশন সিন্দুরের সময় আমেরিকা পাকিস্তানের দিকে ছিল, কিন্তু আমরা আমাদের মতো মিসাইলগুলো ঠিক মেরে এসেছি। তো এখন এবং এই সময়টায় আমাদের সঙ্গে ট্রেডে চলছে, এবং আপনারা যারা খবর রাখেন তারা জানবেন কিছু মাস আগে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, মানে হোম মিনিস্টার, জুনিয়র হোম মিনিস্টার ক্রিস্টোফার ল্যান্ডো ভারতে এসেছিলেন। তিনি সোজাসুজি বলেছেন যে আমরা চীনের ক্ষেত্রে চীনকে বাড়তে দিয়ে যে ভুলটা করেছি, ভারতের সঙ্গে আর করব না। এবং একই সঙ্গে বেশ কিছুদিন ধরে লেখা হচ্ছে, একদম নতুন লিখেছেন প্রফেসর ব্রহ্মাচালেনি, একজন খুব নামকরা জিও স্ট্র্যাটেজিস্ট। তিনি বলেছেন যে ইন্ডিয়া ইউএসএ হানিমুন ইজ ওভার। এই হানিমুনটা শুরু হয়েছিল 2001 সাল থেকে, যখন টুইন টাওয়ারে স্ট্রাইক হয়, তারপর আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে, আল কায়দা ইত্যাদি, আপনি অনেক লম্বা স্টোরি। এবং তখন যিনি কন্ডোলিজা রাইস ছিলেন আমেরিকার, তিনি বলেছিলেন যে ভারত হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার। এবং তারপরে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ক্রমাগত এগোতে থাকে, অনেক কিছু ঘটতে থাকে। এই 2016 সালেও আমাদের ভেতর লজিস্টিক্স ডিল হয়েছে, মিলিটারি লজিস্টিক্স ডিল, হেন তেন হয়েছিল। আমরা কোয়াডে গেছিলাম, কোয়াড আছে এখনো, কিন্তু অন্য দিক থেকে ভাঙতে শুরু করেছে। সিকিউরিটি সাইডে একটা রয়েছে, কিন্তু অন্যদিকে ইকোনমিক্যালি আমেরিকা মনে করে, এবং এখন তারা পেপার দিয়ে বলছে যে এই রিজিয়নে ভারত তাদের একটা কম্পিটিটর, ইকোনমিক কম্পিটিটর। অনেক চাপ দিয়েছে ভারতকে প্লেন কেনার জন্যে, ওদের মিলিটারি যে হার্ডওয়্যারস আছে, ফাইটার প্লেন, এই সব কেনার জন্যে। আমরা কিনিনি, আমরা আমাদের মতো করেছি। তো সুতরাং ভারত আমেরিকা এখন একটা, তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। এটা এই কারণে নয় যে আমেরিকা দুর্বল হয়ে গেছে, এটা এই কারণে যে ভারত শক্তিশালী হয়েছে। এবং ধরুন আপনি একটা পাড়ায় থাকেন, আপনি একজন বেশ মান্যগণ্য ব্যক্তি সেই পাড়ার, নাম করা, মানে আপনাকে লোকে একটু মেনে চলে। এখন আরেকজন যদি চলে আসে সেই পাড়ায়, তো আপনি খুশি হবেন না ব্যাপারটাতে, আপনার যে চেলা চামুন্ডাগুলো যদি আবার ওদিকে চলে যায়। তো ঠিক একই কারণে কখনোই ভূ রাজনীতিতে কেউ আরেকটা পাওয়ার হলে পরে তাকে কেউ পছন্দ করে না, এটা একটা নিয়ম। এখন যেখান থেকে শুরু করেছিলাম গল্পটা, তিয়েনানমেন, ভারতে কোনো তিয়েনানমেন নেই, কোনোদিন হয়নি। নানানভাবে ফাঁপানোর চেষ্টা হয়েছে, যেমন আজ হচ্ছে।
আপনারা যারা কলকাতায় থাকেন, অন্যান্য শহরে থাকেন, কেউ কোথাও কিছু আঁচ পাননি। দিব্যি অফিস করছেন, খাচ্ছেন দাচ্ছেন, ওয়েব সিরিজ দেখছেন আর টিভি দেখছেন। কি হলো? তাতে বলা হচ্ছে দেশ একদম, দেশে সরকারই পড়ে যাবে। তো একটু যদি খেয়াল করে দেখেন, কিছুদিন আগে বাংলাদেশে একটা ঘটলো এবং দেখবেন তাতেও ওই ধরনের কিছু ছবি এসছিল। সেই বুক চিতিয়ে দাঁড়িয়ে ট্যাঙ্কের সামনে, ট্যাঙ্কের ওপর, ঠিক ওই ট্যাঙ্কের ওপর যে ছবি, ওটা তিয়েনানমেনে হয়েছিল। আরো মজার ব্যাপার হচ্ছে, আমেরিকা তারা যে ডেমনস্ট্রেশন অ্যালার্টটা দিয়েছে ভারতে এই জুলাই মাসের 17 তারিখে, সেটা ঠিক এক্সাক্ট ইন টোটো যেটা বাংলাদেশে দিয়েছিল, একেবারে দাড়ি কমা ফুল স্টপ মিলিয়ে। ঠিক যেদিন থেকে পিক করে বাংলাদেশে, জুলাই 16, 2024, তার আগের দিন ওরা দিয়েছিল, এখানে দিয়েছে। সেটা ওদের কাজ, ওরা করেছে। আমার তাতে কোনো, এখানে কিন্তু আমি কাউকে এর দোষ দেখতে যাচ্ছি না। কারণ এর একটা কারণ আছে। কারণ হচ্ছে, আপনি যদি শক্তিশালী হন, আমি আগেই বলেছি, তাহলে আপনাকে কেউ পছন্দ করবে না, অন্যান্য শক্তিরা। স্বাভাবিক কারণ সেটা, আপনিও পছন্দ করবেন না। আপনি কি পাকিস্তানকে জায়গা ছেড়ে দেবেন? দেবেন না। তো সুতরাং আপনার নিজেকে সুরক্ষিত রাখার দায়িত্বটা আপনারই। তাই তিয়েনানমেন না হতে দেওয়া, যদি তিয়েনানমেন হয় তাকে ক্রাশ করে দেওয়া, তার দায়িত্বটাও আপনারই। কয়েকটা কথা বলি, এটা রিমাইন্ডার। পৃথিবী অদ্ভুত জায়গা। এখানে কিন্তু কোনো, আমরা মুখে অনেক নীতির কথা বলি, কিন্তু আপনি যদি জিওপলিটিক্সে আসেন, রাশিয়ার নীতি, আমেরিকান নীতি ইত্যাদি, এসবের মধ্যে কোথাও আইডিওলজি খুঁজে পাবেন না। পৃথিবীর সঙ্গে তারা তারা শুধু পাওয়ারেই ডিল করে, তারা শুধু শক্তিতেই ডিল করে, যে যার নিচে নিজের আখের গোছায়। এটাকে ইংরেজিতে বলা হয় রিয়েল পলিটিক্স। তো দুটো সাধারণ প্রবাদ আছে বা কথা চলে। যেমন একটা হচ্ছে, নাথিং সাকসিডস লাইক সাকসেস। আপনি মনে রাখবেন, আমাদের ওরা G2-তে নেয়নি। আমাদের একটা সাইকেল চাই, আমাদের একটা 2008-এর মতো পরিস্থিতি চাই, যেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। ভারত এই মুহূর্তে চীন যেখানে ছিল 2000, 2001, ওরকম জায়গায় আছে। আমাদের আরো এই এই কয়েকটা বছর চাই, যা আর আমাদের ওই সিচুয়েশনটা চাই, যেখানে এই যে আজ বলছে রিজিওনাল কম্পিটিটর, তখন কালকে বলবে যে আমাদের কম্পিটিটর, ইন্ডিয়াকে G2-তে G3 বানাবে। কারণ আপনার G3 কেন হতে হবে? তার কারণ আছে। তার কারণ হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে হোক বা রাজনীতিতে হোক বা বিশ্ব রাজনীতিতে হোক, একটা জিনিস খেয়াল করে দেখবেন, নো ওয়ান লাভস দ্য পুয়ার অ্যান্ড দ্য উইক। আপনার কাছে যদি এসে একটা লোক ঘ্যান ঘ্যান করে, তার কত শরীরের সমস্যা, আপনার ভালো লাগে না। খুব দরিদ্র, আপনি একদিন দয়া করবেন, কিন্তু আপনি সবসময় মনে রাখবেন ও গরিব, ওকে হেলার চোখে দেখবেন। আর পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম আছে, সেটা আমেরিকা হোক, রাশিয়া হোক, ইউরোপ হোক, অনলি আ হার্ড স্টেট অ্যাচিভস। আপনি কোনো কিছু আমার এগেনস্টে করলে পালাতে পারবেন না, আপনাকে ন্যাপ করে দেওয়া হবে। যারা ডেমোক্রেসির কথা বলে, তাদের ডেমোক্রেসির একটা উদাহরণ দিলাম ওয়েস্টার্ন মিডিয়ার, আরো আপনাকে আরো 500 উদাহরণ দিতে পারি আমি। তো অনলি আ হার্ড স্টেট অ্যাচিভস ইটস গোল, এ সফট স্টেট অলওয়েজ রিমেইনস আ টার্গেট। বলতো না, ইন্ডিয়া ইজ আ বিনাইন পাওয়ার, তার মানে ওটা আপনাকে হ্যাটা করতো। আর মনে রাখবেন বারবার, নাথিং সাকসিডস লাইক সাকসেস। সাকসেসফুল সবাই আপনাকে মেনে চলবে, G2 বানাবে, তেলা মাথাতেই তেল পড়ে। এটা হচ্ছে শিক্ষা। ধন্যবাদ শোনার জন্য।